কেটে যায় 2টা দিন। তে আগের থেকে একটু সুস্থ আছে, কিন্তু এখনো কলেজ যায়নি। আজকে জাংকুক সুগাকে দেখা করতে বলেছে, কিন্তু সুগা বলেছে সে এখন ব্যস্ত আছে, ফ্রি হলে দেখা করবে। সন্ধ্যায় আয়ু তেকে বলল, তে চল না ছাদে যাই। ছাদে গিয়ে কি করবি? চন্দ্রবিলাস করব। বাবা, কবে থেকে শুনি? আজকে থেকে, তুই চল। আচ্ছা চল। দুইজন ছাদে উঠে বসে আছে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। তে, তোর কিছু মনে হয় না? কি মনে হবে? প্রফেসর জেওনকে নিয়ে কি তোর কিছুই মনে হয় না? কি মনে হবে ওনাকে নিয়ে? উনি আমার প্রফেসর। কিন্তু ওনার তোকে দেখা, তোর সাথে কথা বলা, সবকিছু বারবার করে বলে দেয় উনি তোকে পছন্দ করে। পছন্দ করে বললে ভুল হবে, ভালোবাসে। আমার মতো মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। আমি জানিতে তুই তোর স্কিন কালার নিয়ে কথা বলছিস, কিন্তু তুই হয়তো জানিস না তুই কতটা সুন্দর। তোর এই সুন্দরতায় আমি মুগ্ধ হয়েছি বারবার। তুই আমাকে ভালোবাসিস বলে তোর এমন মনে হচ্ছে। আমি কি মনে করি জানিস তে, যেসব মেয়েদের তোর মতো ডার্ক ব্রাউন স্কিন কালার, তারা আসলেই অনেক ভাগ্যবতী। রিয়েলি? কোন দিক থেকে তোর এমন মনে হয় বলতো? কারণ তোকে যে ভালোবাসবে সে মন থেকে ভালোবাসবে। তুই যখন মনে করবি যে তোর সামনের মানুষটা তোকে কেয়ার করে, আগলে রাখে, তোর একটু আঘাত লাগলে যেন পাগল হয়ে যায়, তখন বুঝবি সে আসলেই তোকে ভালোবাসে। তার একটা সুন্দর মন আছে, হৃদয় আছে। কিন্তু সেটা আমার বিষয় হলে আমি বিশ্বাস করতে পারবো না যে সত্যিই সামনের মানুষটা আমায় ভালোবাসে, তারও একটা সুন্দর মন আছে। কিন্তু কেন? কারণ আমাকে যারা ভালোবাসবে বা পছন্দ করবে, তারা বেশিরভাগই মানুষ আমার গায়ের ফর্সা রংটাই দেখবে, কেয়ার করবে, ভালোবাসবে। তাই তাদের মধ্যে সত্যিকারের মানুষটা যার একটা সুন্দর হৃদয় আছে, তাকে খুঁজে পাওয়া আমার জন্য অনেক কষ্টের হয়ে দাঁড়াবে। তোর কেন এমন মনে হয় জানি না, কিন্তু আমি আমার আব্বুর মতো একজন জীবনসঙ্গী চাই। কেন? আমার আব্বু আমার আম্মুর রূপ দেখে প্রেমে পড়েছিল কিনা আমি জানি না, কিন্তু সত্যিকারে ভালোবেসেছিল। তাই তো সে শেষ পর্যন্ত একসাথে প্রাণ ত্যাগ করলো, তবু আম্মুকে কারো হাতে তুলে দিল না টাকার বিনিময়ে। মানে কি বলছিস? আমি জানি না রে। ভাইয়া আমার কাছে শুধু এতটুকুই বলেছে যে ভারতে একজন মাফিয়া যে কিনা নারী পাচার করে, আম্মু তার চোখে পড়েছিল। আব্বুকে কত টাকার অফার করেছিল যাতে আব্বু আম্মুকে ওনার হাতে তুলে দেয়, কিন্তু আব্বু দেয়নি। লোকটা আব্বুকে অনেকভাবে বুঝিয়েছিল, কিন্তু আব্বু বোঝেনি। তারপরে লোকটা আব্বুকে মারার প্ল্যান করে, আব্বুকে মেরে ফেললে ও আম্মুকে পেয়ে যাবে এই ভেবে। কিন্তু তার আগে আব্বু আম্মুকে নিয়ে আমেরিকা ব্যাক করে। ওখানে যাওয়ার 2 বছর পর আমার জন্ম হয়। আমার যখন 5 বছর বয়স, তখন আমাকে আর ভাইয়াকে আব্বু আম্মু নানু বাড়িতে রেখে ওরা ফিরছিল। তখন নাকি ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ভাইয়া এটা বিশ্বাস করে না। কারণ ভাইয়া নাকি আম্মুর কপালের পাশে গুলির আঘাতের চিহ্ন দেখেছিল। বলতে বলতে আয়ু কান্না করে দেয়। তে আয়ুকে বুকে জড়িয়ে নেয়। আমার আব্বু আম্মুর মুখ আমার মনে নেই, কিন্তু ওদের মৃত মুখটা আজও আমার চোখে ভাসে। কাঁদিস না আয়ু, চুপ কর। ওই পাপীগুলো একদিন ঠিকই শাস্তি পাবে। তুই নিজের হাতে ওদের শাস্তি দিবি। আমার কথা মিলিয়ে নিস। মাঝে কেটে যায় আরো একটা দিন। আজকে ওতে কলেজে আসেনি, আয়ু একা এসেছে। কলেজ সাজাচ্ছে সিনিয়ররা, কাল অনুষ্ঠান। আয়ু ক্লাস শেষ করে বেরিয়ে গেটের বাহিরে দাঁড়িয়ে আছে। এমন সময় জাংকুক এসে আয়ুকে ডেকে বলল, আয়ু। জি স্যার। তোর শরীর কেমন আছে? জি এখন একটু ভালো আছে। কাল অনুষ্ঠানে আসবে? জানি না স্যার, ওকে বলেছিলাম অনুষ্ঠানের কথা, ও নো ইন্টারেস্ট বলল। কাল ওকে দরকার, বুঝেছো? কেন স্যার? লিসাদের দল চুপ আছে বলে সবটা স্বাভাবিক নিয়েছো নাকি? না কেন স্যার, ওরা কি কাল কিছু করতে চলেছে? যতদূর জানি আমার কাছে খবর এসেছে ওরা কাল কিছু করতে চলেছে। কাল ওরা তোমাদের সহ আরো কিছু স্টুডেন্টের উপর হামলা করবে। কি বলছেন স্যার? হ্যাঁ, আর শোনো, ওরা কি করবে সেটা তোমাদেরকে আগেই বলে রেখেছি। তেকে কাল খুব দরকার, তোমরা না থাকলে ওরা ওইসব মেয়েগুলোকে নিয়ে যাবে। ওদের জন্য হলেও তেকে দরকার। কিন্তু স্যার ওরা অসুস্থ, কাল যদি সুস্থ থাকে আমি অবশ্যই নিয়ে আসব। তোমাদের উপর ওইসব মেয়েদের জীবন নির্ভর করছে, তোমরা কাল যা করবে তাই হবে। আপনি চিন্তা করবেন না স্যার। আচ্ছা এখন তুমি সাবধানে বাড়ি ফিরে যাও, তোমার ভাইয়া এখন ব্যস্ত আছে। রাস্তায় কোনো সমস্যা হলে আমাকে কল দিও। জি স্যার। জাংকুক চলে গেল, আয়ু ও রিকশায় উঠে গেল। এই শোন, বল না, কাল কলেজ যাবি? না আমার এসব ভালো লাগে না। কিন্তু কাল অনেক বড় ঝামেলা হতে চলেছে। ওইসব জায়গাতে এমনই ঝামেলা হয়, এই জন্যই তো আমার পছন্দ নয়।
কাল যে ঝামেলাটা হবে সেটা আমরা দুইজন ছাড়া কেউ আটকাতে পারবে না। তে কেন? আমি কি করতে পারি বল? লিসারা প্ল্যান করেছে কাল আমরা সহ আরো কিছু মেয়ের উপর অ্যাটাক হবে। আমরা যদি না যাই কাল তাহলে ওরা ওইসব মেয়েদেরকে নিয়ে চলে যাবে। একটা কথা বুঝতেছি না, ওরা এত এত মেয়ে দিয়ে করেটা কি? এটাই হচ্ছে আসল বিষয়, ওরা অত অত মেয়ে দিয়ে করেটা কি? ছেলে তো মাত্র 2টা, এত এনার্জি পাই কই? মানে তুই শুধরাবি না আয়ু, ওরা তো মেয়েদেরকে দিয়ে অন্য কাজও করাতে পারে। অন্য কাজ মানে থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, এসব? উফ তুই না, তাহলে আবার কি কাজ বল না? তুই তো আমাকে বলেছিলি যে লিসার বাবা একজন মাফিয়া। যদি ওর বাবা কোনো নারী পাচারী হয় তাহলে ওরা ওর বাবাকে সাহায্য করে কলেজ থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে। এত দূর তো আমি ভাবিনি, আর ভাবতে হবে না, কাল দেখা যাবে কি হয়। তবে ওই মেয়েগুলোকে আমায় বাঁচাতেই হবে। তে আয়ুর পিছনে শাড়ি নিয়ে দৌড়াচ্ছে। তেও শাড়ি পরবে না বলে দৌড়াচ্ছে। তে আজকে দিনটাই তো, প্লিজ শাড়ি পর না। আমি শাড়ি পরবো না। আমরা শাড়ি পরবো বলে ভাইয়াকে দিয়ে 2টা শাড়ি আনিয়েছি, আর তুই পরবি না মানে? আমার শাড়ি পরতে ভালো লাগে না আয়ু। আজকে সব মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি পরবে, তুই তার মাঝে এমন 3 পিস পরে থাকলে কেমন লাগবে বল? প্লিজ আয় না, দেখাক যেমন পারে, আমি পরবো না। আয়ু কিছু বলতে যাবে এমন সময় ইয়ঞ্জন ডাক দিলেন। বাবুই তোর ফোনে কে জানি কল দিচ্ছে, প্রফেসর দুলাভাই। ততক্ষণে আয়ু এসে ফোনটা নিয়ে নেয়। এটা কি বাবুই? প্রফেসর আর এত ছাড় দিয়ে দুলাভাই? ও কিছু না আম্মু। আয়ু ফোনটা নিয়ে চলে যায়। জি স্যার। আমার নাম কবে থেকে দুলাভাই হলো? আর এটা কেমন নাম দুলাভাই? আরে তেমন কিছু না স্যার, ওটা এমনই। জাঙ্কুক আর মাথা ঘামালো না। তের শরীর কেমন আছে? আসবে তোমরা? জি স্যার যাবো। তেও যাবে, কিন্তু ওকে কোনো মতে শাড়ি পরাতে পারছি না। কেন? ও শাড়ি পরবে না বলছে। আজ প্রতিটা শিক্ষার্থী শাড়ি পরবে আর ওকেও পরতে হবে। এই দায়িত্বটা আমি তোমায় দিলাম, ওকে শাড়ি পরানো। কিন্তু স্যার। কোনো কিন্তু আমি শুনবো না। আর শোনো, আমি 2টার দিকে তোমাদেরকে পিক করে নেব। কিন্তু কেন স্যার? কারণ আজকে তোমাদেরকে নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। ওরা যদি রাস্তায় তোমাদের উপর অ্যাটাক করে তাহলে তোমাদের জীবনও শেষ আর কলেজে মেয়েগুলোর জীবনও শেষ। তাহলে ঠিক আছে স্যার, আমি রাখছি, দায়িত্বটা মনে রেখো। জি স্যার। জাঙ্কুক কল কেটে দিল। আয়ু পড়ল মহা বিপদে, কি করবেও ভেবে পাচ্ছে না। ফোন রেখে আয়ু তেকে খুঁজতে লাগলো। আম্মু তে কোথায় গেল? বলতে পারছি না, দেখ ছাদে আছে কি। আয়ু ছাদে গেল, না তে নেই, আবার নিচে গেল। কোথায় গেল এই মেয়েটা? তে তে কই তুই? সব জায়গায় খুঁজে যখন পেল না, রুমে গেল। না রুমেও নেই, কিন্তু ওয়াশরুমে পানির আওয়াজ হচ্ছে। আয়ু ওয়াশরুমে দরজায় টোকা দিল। তে তে বল প্লিজ শাড়ি পর না প্লিজ। আমি সব শাড়ি পরতে পারি না, সামলাতেও পারি না আয়ু, তাই আমার পরতে ভালো লাগে না। আমিও তো পারি না। কি হয়েছে বল? ইমোশনাল হোস না। আমার কথা কেউ কেন শুনবে? আমি কি কারো কিছু নাকি যে আমার ভালো লাগা খারাপ লাগায় তার কোনো যায় আসবে? আর বলবো না কাউকে কিছু। এই বলে আয়ু বেডে গিয়ে শুয়ে পড়লো। তে চুপ করে কথাটা শুনলো, কিছু বললো না। শাওয়ার নিয়ে বাইরে গিয়ে দেখলো আয়ু চোখ বন্ধ করে শুয়ে আছে। তে আয়ুর কাছে এগিয়ে গিয়ে বলল, আয়ু শোন। মুড নেই কিছু শোনার। আচ্ছা আমি তো শাড়ি পরবো। আয়ু লাফিয়ে উঠে বসে বলল, সত্যি বলছিস তে? সত্যি। আয়ু খুশিতে তের গালে টপাটপ চুমু খেয়ে নিল, তারপর ওয়াশরুমে দৌড় লাগালো। তে মুচকি হেসে চুল মুছতে লাগলো। বেলা তখন 1টা। 2জন শাড়ি নিয়ে এক দফা চুলোচুরি করে ফেলেছে। 2জনের কেউ শাড়ি পরতে পারে না। ভেবেছিল 2জন 2জনের সাহায্যে শাড়ি পরে নিবে, কিন্তু পারলো না। নান্সি দেখতে এসেছিল 2জন রেডি হলো কিনা, কিন্তু রুমে ঢুকে রুমের অবস্থা দেখে মাথায় হাত। সবকিছু ছড়িয়ে ছাড়িয়ে একাকার হয়ে আছে রুমটা। এই তোমরা কি করেছো এগুলো? আমরা তো শাড়ি পরতে পারি না, আমাকে তো একবার বলবে। ভাবি তুমি শাড়ি পরতে পারো? পারি তো। তাহলে পড়তে যখন পারো নিশ্চয়ই পড়াতে পারবে। পারবো। পরিয়ে দাও। নান্সি 2জনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। তে ভেবেছিল হিজাব করবে, কিন্তু আয়ু করতে দেবে না। তের চুলগুলো হাঁটু পর্যন্ত, তাই সে সুন্দর করে খোপা করেছে, আর আয়ু চুলগুলো কোমর পর্যন্ত, তাই সে চুল ছেড়ে আছে। তে কোনো সাজগোজ না করলেও আয়ু সাজতে বসেছে। আয়ু তো সাজতে সাজতে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আর একটু ওয়েট কর। আয়ু সাজায় সময় নষ্ট করছে, যাতে 2টা বেজে যায় জাঙ্কুক এসে যায়। আয়ু তেকে জাঙ্কুক আসার কথা বলেনি, কারণ তে কখনোই যাবে না। আয়ু একবার ফোনটা হাতে নিয়ে ওপেন করে দেখে নিল, এখনো 5 মিনিট বাকি আছে। আর কতক্ষণ? আয়ু কিছু বলে ওঠার আগেই ওর ফোনটা বেজে উঠলো।
হ্যালো, রেডি হয়েছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তে শাড়ি পরেছে? হ্যাঁ। আচ্ছা নিচে আসো। ঠিক আছে। জাঙ্কুক কল কেটে দিল। চলতে, আমি রেডি। কে ফোন করেছিল? কেউ না, তুই চল। তো তুই কি ভূতের সাথে কথা বললি? আরে বাদ দে তো, আমাদের না দেরি হয়ে যাচ্ছে, চল এখন। তারপর আয়ু তেকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে গেল। বাইরে জাঙ্কুকের গাড়ি দেখে তে বলল, সাদা খরগোশটা এখানে কি করছে? ভাইয়া আমাদেরকে নিতে এসেছে। কেন? ভাইয়া বলেছে যাতে স্যার আমাদেরকে পিক আপ করে নেয়, চল না। আয়ু তেকে নিয়ে গাড়ির কাছে গেল। ওই দাঁড়া, ভাইয়া শুধু শুধু কেন এই কথা বলবে? তোর আমার কথা বিশ্বাস হয় না তে? তাহলে আমি মিথ্যা বলছি? আমি শুধু জানতে চেয়েছি ভাইয়া কেন বলবে এমন কথা হঠাৎ। ওয়েট, আমি ভাইয়াকে কল দিই। জাঙ্কুক এতক্ষণ তের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, চোখের পলক ফেলতে ভুলে গেছিল। তের এমন সন্দেহভাজন আর আয়ুর ইমোশনাল কথা কানে যেতেই জাঙ্কুকের হুঁশ ফিরে। এই দেরি হচ্ছে, গাড়িতে ওঠো। আমাকে কেউ বলেনি, আমি নিজে তোমাদেরকে নিতে এসেছি। তে আয়ুর দিকে কটমট করে তাকিয়ে গাড়িতে বসলো। তে আর আয়ু গাড়িতে বসতেই জাঙ্কুক গাড়ি স্টার্ট দিল। আপনি হঠাৎ আমাদেরকে পিক করতে এলেন? কারণ তোমরা সেফ নও তাই। আমরা সেফ নই মানে? আমার মনে হয়েছে তোমরা সেফ নও, কারণ ওরা যদি রাস্তায় তোমাদের উপর অ্যাটাক করে তাহলে তোমরাও পড়ে যাবে, আর কলেজ থেকে প্রায় 20 থেকে 25 জন শিক্ষার্থীও পড়ে যাবে। তে আর কিছু বললো না, গাড়ি সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ জাঙ্কুক গাড়িতে ব্রেক কষলো। আয়ু সামনে বসেছিল, পেছনে তে, কারণ আয়ু জানে এখন যদি তেকে সামনে বসতে বলে তাহলে ওর ওপর থেকে কিয়ামত যাবে। জাঙ্কুকে গাড়ি ব্রেক করতে দেখে আয়ু আর তে সামনে তাকালো। ফাঁকা রাস্তায় ওদের গাড়ির সামনে দুইটা কালো বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে। আয়ু রেগে গাড়ি থেকে মুখ বের করে বলল, এই আপনারা কি পাগল হয়ে গেছেন? রাস্তার মাঝে এমন করে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন? নেশা করে আছেন নাকি? আয়ুর কথা শুনে তে বলল, আয়ুর বাচ্চা চুপ কর। কেন চুপ করবো কেন? হ্যাঁ, নেশা করে এসে রাস্তায় নাটক করছে। হাতের মাসি ওরা আমাদের উপর অ্যাটাক করেছে। তের কথা শুনে আয়ুর মুখ বন্ধ হয়ে গেল। ভয়ে ভয়ে বলল, তে আমরা কি এখন কিডন্যাপ হয়ে যাব? তারপর ওরা আমাদেরকে মেরে মাটিতে পুঁতে দেবে? আগে জানলে নিশানকে একটু আদর করে আসতাম, ভাবিকে একটু জড়িয়ে ধরে, আম্মুকে একটু জড়িয়ে কান্না করে আসতাম। এবার কি হবে তে? আয়ুর কথা শুনে তের চোখ কপালে। কি বলে এই মেয়ে? কিসব বলছিস তুই? চুপ কর। তের ধমক খেয়ে আয়ু চুপ করে গেছে। তে জাঙ্কুকের দিকে তাকালো, যার চোখ এখন মোবাইলে নিবদ্ধ। তে আবারও সামনে তাকালো। সামনের গাড়ি দুইটা কিছুটা দূরে সামনে দাঁড়িয়ে আছে, আর কিছু কালো মুখোশধারী লোক এদিকে এগিয়ে আসছে। আর এই মানুষটা কিনা মোবাইল দেখছে। আশ্চর্য। আয়ু ভয়ে গাড়ির ভেতর থেকে তের কাছে পালিয়ে এসেছে। তের বুকে মুখ লুকিয়ে চুপ করে বসে আছে। তের মুখেও চিন্তার ছাপ। ও শাড়ি পরে আছে, ভালোভাবে ফাইটিং করতে পারবে না। আর জাঙ্কুক একা কি করবে? কিন্তু জাঙ্কুক এমন ভাব ধরে বসে আছে যেন কিছুই হয়নি। মানুষগুলো আর মাত্র কয়েকটা পা ফেললেই তেদেরকে পেয়ে যাবে। এমন সময় চারিদিক থেকে 30 থেকে 40 জনের মতো সেম একই কালো মুখোশ পরে এসে সামনের মানুষদের সঙ্গে লড়াই করতে লেগে যায়। আহা, কি লড়াইটাই না হচ্ছে। তে এরা কারা আবার? যাই হোক, তোর তাতে সমস্যা কি? কিন্তু তে কে কাকে মারছে কিছুই তো বুঝতেছি না। সবার লোক তো একই। উফ, হায়ু তুই কি নিজেকে নিজে কথা দিয়েছিস যে আমার নাতি নাতনির জায়গা তুই ভোগ করবি? ও মা, এখানে তোর নাতি নাতনি আইলো কই থেকে? তুই চুপ কর। ভেবেছিলাম এই বয়সে চুপ থেকে বৃদ্ধ কালে অনেক বকবো। আমার নাতি নাতনিরা আমাকে এসে শুধু প্রশ্ন করেই যাবে, আর আমি তাদের উত্তর দিয়েই যাব। কিন্তু এখন দেখি তোর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বুড়ি হয়ে মরে যাব। জাঙ্কুক হাঁ করে দুজনের কথা শুনছে। এত সিরিয়াস মুহূর্তে দুজন নাতি নাতি নিয়ে ঝগড়া করছে। হঠাৎ 2-3 জন লোক তেদের গাড়ির কাছে এগিয়ে আসে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে যায়। এবার এখানেও ফাইট শুরু হয়ে গেছে। হঠাৎ তে দেখলো একটা লোক জাঙ্কুকের পেছনে থেকে জাঙ্কুকের মাথায় পিস্তল ধরে আছে। তের বুকটা মোচড় দিয়ে উঠলো। সাথে সাথে গাড়ি থেকে নেমে এগিয়ে যায় ওদের কাছে। পেছন থেকে লোকটির ঘাড়ে আস্তে করে হাত রাখে। লোকটি পেছন ফিরে তাকাতেই ঠাস করে থাপ্পড় পড়ে লোকটার মুখের উপর। থাপ্পড়ের আওয়াজে জাঙ্কুক পেছনে তাকায়। লোকটা মাটিতে পড়ে গেছে। এগিয়ে লোকটার হাত থেকে গানটা নিয়ে নেয়। তারপর লোকটার মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। আরে কাকু, কাকিমার হাতে কখনো থাপ্পড় খাননি নাকি যে আমার হাতে একটা থাপ্পড় খেয়ে নেতিয়ে পড়েছেন? তোমার কাকিমা তোমার মতো থাপ্পড় মারা তো দূরের কথা, আমার গায়ে কোনোদিন হাত তোলার চেষ্টা করেনি। তাহলে তো আপনার ভাগ্য ভালো, ভালোই বউ জুটেছে আপনার। আমার স্বামী যদি এমন হয় উঠতে বসতে আমার হাতে শুধু থাপ্পড়ই খেতে হবে। যাকগে, আপনার গানটা আমার কাজে লেগে যাবে। জিয়ন সাহেব, নিজেকে প্রোটেক্ট করুন।
জিওন সাহেব নিজেকে প্রোটেক্ট করুন। জাংকুক এতক্ষণ তের দিকে হতভম্বনে তাকিয়েছিল। তের কথায় জাংকুক পেছনে তাকালো। পেছনে একজন হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। হায় হায়, জাংকুক কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। হুট করে তে জাংকুকের সামনে এসে দাঁড়ালো, হাতে গান। হকি স্টিক ধরে থাকা লোকটার দিকে তাক করে বলল, হকি স্টিক ফেলুন, না হলে আমি কিন্তু শুট করে দেব। লোকটা তবুও ফেললো না। যখন ওদেরকে অ্যাটাক করতে যাবে তখন তে লোকটার পায়ে শুট করে। লোকটার পা ধরে বসে পড়ে, হাত থেকে হকি স্টিক পড়ে যায়। 20 থেকে 25 মিনিট এত মারামারি হচ্ছে। গানের শব্দে সবাই শান্ত হয়ে যায়। তে হকি স্টিক তুলে জাংকুকের হাতে দেয়। জাংকুক তের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে মনে বলল, এই মেয়ে একটু বুক কাঁপলো না শুট করতে। আমার মুখ দেখা শেষ হলে নিজেকে প্রোটেক্ট করুন। জাংকুকের হুঁশ ফিরে, দেখে আবার মারামারি লেগে গেছে। জাংকুক তের হাত থেকে হকি স্টিকটা নিয়ে জাংকুকের দিকে এগিয়ে আসা লোকটার মাথায় আঘাত করলো। তে একজনকে ইচ্ছা মতো থাপ্পড় দিচ্ছে। একটা থাপ্পড় দিয়ে লোকটাকে কিছু বুঝে ওঠার সময় দিচ্ছে না, আবার থাপ্পড় দিচ্ছে। এমন সময় পুলিশের গাড়ি এলো। গাড়ি থেকে সোগা নেমে ছুটে এলো তে জাংকুকের কাছে। জাংকুক একজনকে হকি স্টিক দিয়ে ইচ্ছা মতো পিটাচ্ছে, আর তে একজনকে ইচ্ছে মতো থাপড়াচ্ছে। সোগা জাংকুকের কোমর জড়িয়ে আর তের এক হাত ধরে জ্যামের মাছ থেকে সরিয়ে আনে। তে তে শান্ত হ, আমাকে ছাড়ো ভাইয়া, আরেকটু থাপড়াতে দাও আমাকে। শান্ত হ, আমি তো এসেছি, এবার ওদেরকে আমি দেখে নেব। তখন ও রাগে তের শরীর কাঁপছে। থ্যাংক ইউ দোস্ত, তুই ছিলি বলে আমি আমার 2 বোনকে সুস্থ অবস্থায় পেলাম। তোর বোন ছিল বলে আমি বেঁচে আছি। মানে কিছু না, এদেরকে সাইড কর, আমাদের এমনিই দেরি হয়ে গেছে। আর শোন, সময় মতো কলেজে চলে আসবি। ওকে, তুই যা। সুগা তের হাত ধরে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে সামনে বসিয়ে দিল। তে আয়ু, সাবধানে থাকিস। আর তে গানটা দে। না দেবো না। কেন, ওটা রেখে তুই কি করবি? আমার দরকার আছে। কলেজে যখন সবগুলোর প্রমাণ সহ তোমার হাতে তুলে দিতে পারবো তখন নিয়ে যেও, এখন দেবো না। আচ্ছা বাবা রাখ, কিন্তু সাবধানে, কেউ যাতে টের না পায়। ঠিক আছে। জাংকুক গাড়ি ছেড়ে দিল। আয়ু, ভাইয়াকে তুই বলেছিস এই কথা? তো কি করবো, আমার ভয় করছিল। পুঁটি মাছের মতো কলিজা নিয়ে আবার আসছে অ্যাডভোকেট হতে। তোর টিমি মাছের মতো কলিজা। অনেক বড়। তে তোমার শুট করতে একটু হাত কাঁপলো না? কেন স্যার? তুমি কি সহজভাবে একজন মানুষের হাঁটুতে শুট করলে? আমার স্বপ্ন পূরণ করার জন্য হলো এসব ছোটখাটো বিষয়ে কাঁপাকাঁপি করলে হবে না। তোমার স্বপ্ন কি? ইনশাল্লাহ যেদিন পূরণ করব সেদিন অবশ্যই খবর পাবেন। আচ্ছা। তারপর আবার নীরবতা। গাড়ি থামে কলেজ গেটের সামনে। তে আয়ু নেমে দাঁড়ায়। তোমরা ভেতরে যাও, সাবধানে থেকো। কেন স্যার, অনুষ্ঠানে আপনি থাকবেন না? কিছুক্ষণ পরে আসবো। জাংকুক চলে যায়। তে আয়ু কলেজ গেট পেরিয়ে ভেতরে ঢোকে। কলেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কলেজের ম্যাম এবং ছাত্রীরা সবাই ডার্ক গ্রিন কালার শাড়ি পরেছে। ছেলেরা অরেঞ্জ পাঞ্জাবির সঙ্গে হোয়াইট প্যান্ট। কলেজের মাঠে একটা বড় করে স্টেজ করা হয়েছে। তেরা গিয়ে একটা কোণে দাঁড়ায়। হয়তো কোনো অতিথি আসবে, সেটাই সবার মুখে মুখে। তেরা দাঁড়িয়ে আছে 15 মিনিট যাবত, কিন্তু লিসা রোজে কারোর কোনো খোঁজ নেই। ইউনহো প্রোগ্রামকে একটু আগেই দেখেছিল। লিসাদের কোথাও দেখতে পাচ্ছিস? দেখ, কোথাও কোনো বিপত্তি করতেছে। ওকে কিছু করতে দেওয়া যাবে না, তার আগেই আমাদেরকে আটকাতে হবে। কিন্তু আমরা দুজন মিলে কি বা করবো? হাতের মাসি, রাস্তায় অ্যাটাক হওয়ার কথা ভুলে গেছিস? না, ভুলিনি, জীবনেও ভুলবো না। ওখানে যে দ্বিতীয় দলটা নেমেছিল ওটা প্রফেসর জিওনের লোক।